বর মরে মরুক কিন্তু সতীন বিধবা হোক। পশ্চিমবঙ্গের এসআইআরে এখন এই চর্চাটাই উঠে আসছে। দেখুন, যেটা বলা হচ্ছে যে এসআইআর এর পর এখন দেখা যাচ্ছে প্রায় 91 লক্ষ নাম বাদ পড়েছে, এবং এখন যেহেতু নাম ঢোকার আর নতুন করে সেভাবে কোনো চর্চা সামনে উঠে আসছে না, কেন সেই কথায় আমি একটু পরেই আসছি। তো এই যে সংখ্যাটা 91 লক্ষ, আপনি মোটামুটি ধরে নিতে পারেন যে এর কিন্তু কোনো হেরফের খুব একটা বেশি কিছু হবে না। 91 লক্ষ নাম বাদ পড়েছে, এর থেকে সংখ্যাটা খুব একটা বেশি বাড়বে কমবে না। এবার এই মুহূর্তে যেটা নিয়ে খাপ পঞ্চায়েত বসেছে বা যে প্রশ্ন নিয়ে সবাই খুব ব্যস্ত, সেটা হচ্ছে যতজনের নাম বাদ পড়েছে তার মধ্যে কতজন হিন্দুর নাম বাদ পড়েছে আর কতজন মুসলিমের নাম বাদ পড়েছে। আর এই খোঁজাখুঁজিটা চলছে, তার পেছনের অঙ্কটা হচ্ছে বা তার পেছনের প্রাঞ্জল সত্যিটা হচ্ছে এটাই যে এই অঙ্কটা বেরোলে বোঝা যাবে যে এসআইআর এর মাধ্যমে তৃণমূল আর বিজেপি কার ঘরে কতটা শীত কাটা গেছে। এসআইআর তৃণমূলের ঘরে কতটা শীত কেটেছে আর এসআইআর বিজেপির ঘরে কতটা শীত কেটেছে। দেখুন, প্রথমেই আসি যে কথাটায়, সেটা হচ্ছে বলা হচ্ছে সংখ্যালঘু মুসলিমদের নাম এসআইআর এ প্রচুর পরিমাণে বাদ পড়েছে, এবং এটাই সত্যি, প্রচুর পরিমাণে মুসলিমদের নাম বাদ গেছে, এটা তো তথ্য দেখতে পাওয়া যাচ্ছে, সেই সংখ্যাও সামনে উঠে আসছে। কিন্তু আপনি যদি একটু গভীরে গিয়ে হিসেব করেন তাহলে দেখা যাচ্ছে বিষয়টা কিন্তু একেবারে সেরকমটা নয়, বরং বিষয়টা খানিকটা উল্টো। কিভাবে? আপনি যদি শেষের দিকে যে নামগুলো বাদ পড়েছে সেগুলো দেখতে যান তাহলে আপনি দেখবেন সেখানে কিন্তু বেশিরভাগই মুসলিম নাম বাদ পড়েছে। কিন্তু এসআইআর প্রক্রিয়ার একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে দেখা যাচ্ছে বেশি নাম বাদ পড়েছে কিন্তু হিন্দুদের, এবং সেখানে আগে পিছু ওপরে নিচে বেশি কম সবার নাম কি বাদ পড়েছে হিসেব করে দেখতে পাওয়া যাচ্ছে। শতাংশের হিসাবে এসআইআর এর পর হিন্দু নাম বাদ পড়েছে 63% এবং মুসলিম নাম বাদ পড়েছে 35%। আর অনুপাতের হিসেবে দেখা যাচ্ছে হিন্দু আর মুসলিম নাম বাদ পড়ার অনুপাত হচ্ছে 2:1, অর্থাৎ কিনা দুজন হিন্দুর নাম বাদ গেলে একজন মুসলিমের নাম বাদ গেছে। এবার এই যে তথ্য বা এই যে পরিসংখ্যান, এইটাকে তৃণমূল কংগ্রেসের নাম্বার 1 এবং নাম্বার 2 অর্থাৎ কিনা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজন দু রকমভাবে মানুষের সামনে রাখছেন। কেন জানেন তো? তার কারণটা হচ্ছে রাজনীতিতে আপনি মানুষকে যেটা দেখাবেন তার থেকেও বড় সত্যি হচ্ছে মানুষ যেটা দেখবে বা মানুষ যেটা বিশ্বাস করবেন। এই মুহূর্তে যদি বলা হয় রাত 12টার সময় 90% মানুষ বিশ্বাস করছেন যে এখন দুপুর 12টা বাজে, তাহলে রাজনীতিতে ওটা দুপুর 12টাই সত্যি, বাকিদের আর কোনো কাজ নেই। তো এবার অমিত শাহ বিজেপির সংকল্পপত্র প্রকাশ করার সময় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কি কি পদক্ষেপ নেওয়া হবে, ডিটেক্ট ডিলিট রিপোর্ট কিভাবে কি করা হবে, সেই বক্তব্যগুলো সামনে রাখার পরেই প্রেস কনফারেন্স করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তিনি জিনিসটাকে যেভাবে সামনে রাখছেন সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন অমিত শাহ ক্রোনোলজির কথা বলেছিলেন ডিটেক্ট ডিলিট রিপোর্ট, এর মানে এসআইআর হলো এনআরসির প্রথম ধাপ। এসআইআর এর মাধ্যমে ওরা প্রথম ধাপটা শুরু করেছে ডিটেক্ট, এরপর ওরা এনআরসি করবে। প্রথমে যখন এসআইআর শুরু হলো প্রথমেই 58 লক্ষ নাম বাদ গেল, তারপরে আরো 6.5 লক্ষ নাম বাদ গেল, তারপর বিবেচনাধীনের তালিকা থেকে আরো 27 লক্ষ নাম বাদ গেল, মোট 90 লক্ষ মানুষের নাম বাদ গেছে, তার মধ্যে 63 লাখ নামই কিন্তু হিন্দুদের। এরপর এনআরসি হবে। এইভাবে বিষয়টাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে পৌঁছাচ্ছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় আবার এটাকেই অন্যরকম ভাবে মানুষের সামনে রাখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আলাদা, তার রাজনীতি আলাদা, তার স্টাইলই আলাদা। তার দলের তরফ থেকে যে তথ্য পরিসংখ্যান, যে সংখ্যার কথা সামনে রাখা হয়েছে সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটা সংবাদে দেখলাম ওরা 90 লক্ষ নাম বাদ দিয়েছে, তার মধ্যে 60 লক্ষ হিন্দুদের নাম, 30 লক্ষ মুসলিমদের নাম। আমি অবশ্য জানি না, এখনো নিশ্চিত নই, আমার দল একেবারে বুথ লেভেলে সমীক্ষা করবে, তারপরে আমি রিপোর্ট পাবো, তারপরে আমি নিশ্চিত হয়ে এই কথাটা সামনে রাখতে পারবো। মানে তার দলের তরফ থেকে যে কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সংখ্যা দিয়ে সামনে রাখছেন সেটাকেই আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা আমি জেনেছি, কিন্তু এটা আদৌ সত্যি কিনা আমি জানি না। দেখুন, বিজেপির সমর্থকদের নাম যে এসআইআরে বাদ পড়েনি এমনটা তো বলার জায়গা নেই, এমনটা তো নয়, কারণ বিজেপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত এমন লোকজনের নামও তো এসআইআরে বাদ গেছে। প্রচুর হিন্দুদের নামও প্রথমেই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই দেখা গেছে যে হিন্দু ভোটারদের নামও বাদ পড়ছে। এবার সেখানে বলা হচ্ছে, একদম একটা প্রতিবেদন বলছে পশ্চিমবঙ্গের বিজেপি শিবির বা গেরুয়া শিবির তারা প্রথম থেকেই জানতো যে তাদের ভোট ব্যাংকেও কিন্তু হাত পড়বে, তারাও কয়েক লক্ষ ভোট হারাবে এসআইআর এর মাধ্যমে। বিজেপির সমর্থক এমন মানুষের নামও এসআইআর এর মাধ্যমে লিস্ট থেকে বাদ যাবে, কিন্তু সেটা জেনে বুঝেই প্রথম থেকে তারা সেভাবেই পরিকল্পনা করে লড়াইয়ের ময়দানে নেমেছেন।
এবং এখানে বিজেপির একজন নেতা বলছেন যে তৃণমূল কংগ্রেস যেভাবে বেনজল ঢুকিয়ে রেখেছিল তাতে ভোটার লিস্ট পরিষ্কার করার এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। বিজেপি প্রথম থেকেই জানতো যে তাদের লস হবে, বিশেষ করে মতুয়া এবং নমশূদ্র সমাজ যারা কিনা বেশিরভাগই বিজেপির সমর্থক, বিজেপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত, সেখানে যে একটা গন্ডগোল হবে, সেখান থেকে যে প্রচুর নাম বাদ যাবে, সেটা কিন্তু বিজেপি আগে থেকেই জানতো। কিন্তু তাহলে অঙ্ক তো মিলছে, কিভাবে মিলছে দেখুন। এখানে বিজেপির বক্তব্য হচ্ছে, যেমন ধরুন নদিয়া থেকে জানা যাচ্ছে মোটামুটি 5 লাখ নাম বাদ গেছে, কিন্তু তার মধ্যে বিজেপির বক্তব্য প্রায় 3 লাখ নাম হচ্ছে মুসলিমদের, তার মানে 2 লক্ষ হিন্দু নাম, হিন্দু ভোটও সেখান থেকে বাদ গেছে। এইখানেই উঠে আসছে সেই জায়গাটা, তোমার আমি 3 লক্ষ নাম বাদ দিয়েছি, তাতে আমার যদি 2 লক্ষ নাম যায়ও আমার তাতে ক্ষতি নেই, কিন্তু তোমার 3 লক্ষ তো আমি খেতে পারলাম। একই সঙ্গে যেমন বিজেপির তরফ থেকে বলা হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে আবার যে নামগুলো বাদ গেছে তার মধ্যে 90% মুসলিম নাম বাদ গেছে। তো এইভাবেই কিন্তু হিসেব করে কাটাকুটি খেলা হচ্ছে। এবং তারই সঙ্গে পশ্চিমবঙ্গে বিজেপির জন্য আরেকটা সান্ত্বনার বিষয় হচ্ছে, যে হিন্দু নামগুলো বাদ পড়ছে সেগুলো যে সবটাই শুধু বিজেপির ভোট ব্যাংক তা তো নয়। হিন্দু নাম যেগুলো বাদ পড়ছে সেখানে বামেদের ভোটও থাকতে পারে, সেখানে তৃণমূলের ভোটও থাকতে পারে, সেখানে বিজেপির ভোটও থাকতে পারে, কংগ্রেসের ভোটও থাকতে পারে। কিন্তু যে মুসলিম নামগুলো বাদ পড়ছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই তারা তৃণমূল কংগ্রেসেরই ভোটার। এবং বিশেষ করে যে ক্লাস্টারগুলো, ধরুন মালদা মুর্শিদাবাদের মতো জায়গায় যে নামগুলো বাদ পড়ছে সেগুলো তৃণমূল কংগ্রেসের ভোটার হিসেবেই তাদের নাম বাদ যাচ্ছে। এই জায়গাটা কিন্তু এইভাবে হিসেব করা হচ্ছে। কিন্তু তাহলে এই যে মতুয়াদের এত নাম বাদ গেল, মতুয়া সমাজের যাদের ভোটটা বেশিরভাগই বিজেপির দিকে যেত, তো বিজেপি এই যে মতুয়া ভোট ব্যাংকটা হারালো, এরপর তাহলে বিজেপি সেই আসনগুলোতে জিতবে কি করে? সেখানে তো তাদের হিসেব তাহলে মিলবে না। এইখানে বিজেপির আবার আলাদা থিওরি রয়েছে। যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে বলছেন এসআইআর এর মাধ্যমে যাদের নাম বাদ গেছে, এসআইআর প্রক্রিয়া, এটাকে এভাবেও দেখা উচিত যে এসআইআর এর ফলে যেটা হয়েছে, তৃণমূল কংগ্রেসের যেটা উইনিং মার্জিন ছিল, তৃণমূল আর বিজেপির মধ্যে ভোটের যে ব্যবধান, যে ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতছিল, সেই ব্যবধানটা সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে, সেই ব্যবধানটা জাস্ট উড়ে গেছে। তার মানে সেই সমস্ত জায়গায় বিজেপি এবার অ্যাডভান্টেজ পেয়ে গেছে, বিজেপি সেখানে এগিয়ে যাবে। এই মতুয়া ভোট ছাড়াও সেই সমস্ত জায়গায় বিজেপি এই কারণেই এগিয়ে যাবে এবং সেখানে জিতবে। আর নির্বাচন হয়ে যাওয়ার পর যাদের নাম বাদ গেছে, যে মতুয়াদের নাম বাদ গেছে, তাদের ওই সিএ এর মাধ্যমে আবার ফিরিয়ে আনা হবে এবং তাদের নাম আবার ভোটার তালিকায় উঠে যাবে, সেই প্রভিশন রয়েছে, সে কথা সামনে রাখছেন শুভেন্দু অধিকারী। আবার বিজেপির আরেক নেতার কথা যদি আপনি শোনেন, দিলীপ ঘোষ, তিনি আবার অন্যরকম কথা বলছেন। দিলীপ ঘোষ বেশ অনেক দিন পর রাজনীতির ময়দানে ফিরে এসেছেন, অনেক দিন পর এই সমস্ত কথাবার্তা তিনি বলছেন, এবং তার কে বাদ গেল কে থাকলো এসবে কিছু যাই আসে না, তার থিওরি আবার আলাদা। তার কথা হচ্ছে যে গেছে তা যাক। দিলীপ ঘোষ বলছেন যাদের যাওয়ার ছিল তাদের বিদায় ঘন্টা বেজে গেছে, অলরেডি 90 লাখ নাম বাদ চলে গেছে, আরও 10, 12, 15 লক্ষ নাম বাদ চলে যাবে, এইসব দেশদ্রোহী দেশবিরোধী চলে গেছে, ভালো হয়েছে। তারই সঙ্গে তিনি দাবি করছেন যে এই এসআইআর প্রক্রিয়ায় নাম টাম বাদ যাওয়ার মাধ্যমে এইবার পশ্চিমবঙ্গে উন্নয়নের ঢেউ এবং পরিবর্তনের ঢেউ প্রবেশ করবে। অর্থাৎ যাদের নাম বাদ গেছে তারা সবাই দেশদ্রোহী দেশবিরোধী, নাম বাদ গেছে, ভালো হয়েছে। দিলীপ ঘোষের হচ্ছে একদম এই পরিষ্কার কথা। এইবারে আসি সেই কথায় যে 91 লক্ষ যে নাম বাদ গেছে সেখান থেকে আরো খুব একটা ফিরে আসার সম্ভাবনা কেন নেই, কেন সেই নিয়ে খুব একটা বেশি চর্চা নেই। তার কারণটা হচ্ছে ভোটার তালিকা অলরেডি ফ্রিজ হয়ে গেছে। প্রথম দফা এবং দ্বিতীয় দফা, 2 দফারই ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে। এবার আপনারা জানেন যাদের নাম বাদ পড়েছে তার মধ্যে থেকে আবার কিছু মানুষজন তারা কাগজপত্র নিয়ে এখন ট্রাইব্যুনালের কাছে যাচ্ছেন। ট্রাইব্যুনাল সেগুলো দেখছে, যাচাই করবে, পুনর্বিবেচনা করবে। এরপর ট্রাইব্যুনালে যে ভোটাররা পাশ করবেন, অর্থাৎ যাদের কাগজপত্র দেখে ট্রাইব্যুনাল সন্তুষ্ট হবে, তাদের নাম কি আবার ভোটার তালিকার অন্তর্ভুক্ত করা হবে? ট্রাইব্যুনালের নির্দেশে, ট্রাইব্যুনালের সিদ্ধান্তে ভোটার তালিকার মধ্যে তাদের নাম কি ঢুকবে যারা এই পুনর্বিবেচনার জায়গাটা পাশ করবেন? কেন এই প্রশ্ন উঠছে? তার কারণ ভোটার তালিকা অলরেডি ফ্রিজ হয়ে গেছে। তাহলে এই যাদের পুনর্বিবেচনা হবে তাদের নাম আবার এই ভোটার তালিকায় ঢুকবে কিনা সেই নিয়ে 1 সপ্তাহ বাদে সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট। এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে বলা হয়েছে। কিন্তু তারপরেও ওই সংখ্যাটায় খুব সাংঘাতিক বড় কোনো হেরফের হবে এরকম কোনো সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। কতগুলো নাম বাদ গেল, কিভাবে গেল, কাদের নাম এখনো বাদ হয়ে রয়েছে, তাদের নাম আবার ভোটার তালিকায় ঢুকবে কিনা, তার মধ্যে কতজন হিন্দুর নাম বাদ গেল, কতজন মুসলিমের নাম বাদ গেল, এই প্রশ্নগুলোর থেকে অনেকটা দূরে গোটা পরিস্থিতিটা চলে গেছে। এই মুহূর্তে পেটে ঘুষি খেয়েও এখন গুনতে হচ্ছে আমি বেশি ঘুষি খেলাম পেটে নাকি ও বেশি ঘুষি খেলো পেটে, এর ওপরে এখন রাজনীতিটা চলছে এবং এর ওপরে ভিত্তি করেই রাজনৈতিক ঘুঁটি সাজানো চলছে, ন্যারেটিভের
লড়াই চলছে। তৃণমূল যদি বলে হিন্দুদের নাম বাদ দিয়েছে, মুসলিমদের নামও বাদ দিয়েছে, কিন্তু মুসলিমদের একটু বেশি বাদ দিয়েছে, তবে হিন্দুদেরও অনেক বাদ দিয়েছে, এবং এর মাধ্যমে এরপরে ওরা এনআরসি করতে যাবে, এরপরেই এনআরসি হবে, এটা হচ্ছে তৃণমূলের ন্যারেটিভ। আর বিজেপি যদি বলে যে মুসলিমদের নামই বেশি বাদ পড়েছে, মুসলিমদের নাম বাদ গেছে, মানে তৃণমূলের ভোটারের নাম বাদ গেছে, এইবার হিন্দুরা একত্রিত হয়ে বিজেপিকে জিতিয়ে দিতে পারবেন, এসআইআর এর এটাই সুফল, তাহলে সেটা বিজেপির ন্যারেটিভ। এই দুই ন্যারেটিভের লড়াই চলছে, কোন ন্যারেটিভ জিতবে, মানুষ যেটা বিশ্বাস করবেন, মানুষের সামনে যেটাকে ভালোভাবে পৌঁছানো যাবে, যত বেশি করে পৌঁছানো যাবে। দুটো কথা মনে রাখবেন, এক, বর মরে মরুক কিন্তু সতীন বিধবা হোক, এইটা হচ্ছে রাজনীতির এই মুহূর্তে মূল মন্ত্র। এবং দ্বিতীয় কথা, 90% মানুষ যদি এটা বলেন যে হ্যাঁ এখন তো রাত্রির 12টায়, তাহলে আপনি দুপুর 12টা জেনেও আপনি চুপ করে থাকুন। এর কারণ এটা নয় যে আপনি মেনে নিলেন, ওরা বলছে মানে আপনিও মেনে নিলেন যে এখন দুপুর 12টা। এর কারণ হচ্ছে আপনি কি বললেন 90%-এর সামনে দাঁড়িয়ে সেটা খুব একটা আলাদা কিছু প্রভাব বা ফলাফল তৈরি করতে পারবে না, বরং 90% মানুষের মারধর খেলে হাড়গোড় আর কিছুই পড়ে থাকবে না। এবারের লড়াইটা নির্বাচনে শুধুমাত্র রাজনীতির লড়াই নয়, এসআইআর এর প্রভাব এবং তার ন্যারেটিভের লড়াই। এসআইআর এর প্রভাবটা কে কিভাবে সামনে রাখতে পারছে তার লড়াই। এই মুহূর্তে এসআইআর এর প্রভাব সত্যিই কতটা কি পড়লো সেটা দেখার জন্য অনেকেই মুখিয়ে রয়েছেন, অনেকেই তাকিয়ে রয়েছেন, কিন্তু আলটিমেটলি যেদিন ভোটের ফলাফল বেরোবে সেই দিন বোঝা যাবে যে কার ন্যারেটিভ জিতলো, কার অঙ্ক কতটা মিলল। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।